আসসালামু আলাইকুম। আশা করি এখন শুনতে পাচ্ছেন। আমার একটু নেটে প্রবলেম করছিল যার কারণে আমি আসতে পারিনি তখন লাইভে। আমার ভয়েসের একটু প্রবলেমও হচ্ছিল। তো আমরা একটু সবাই আমার সরি, আমি অত্যন্ত দুঃখিত, আমার ঘন্টাখানেক লেট হলো সবকিছু আবার সেট আপ করে আসতে। তো আশা করি এখন আর কোনো প্রবলেম হবে না। তো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিব। আশা করি এখন সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। অ্যান্ড কোনো প্রবলেম থাকলে এখন আমাকে বলবেন অবশ্যই। আহ, আশা করি এখন আর কোনো সমস্যা হবে না। দেখি তারপরও একটু। তো এখন মোটামুটি ক্লিয়ার। তো যাই হোক, আমরা শুরু করে দিই। আমি আবার বলছি, অত্যন্ত দুঃখিত, আমি ঠিক মতো ক্লাসটা শুরু করতে পারি না আমার কিছু প্রবলেমের জন্য। তো আমরা তড়িৎ চুম্বক নিয়ে আজকে আমরা জানবো ফার্স্টে। তড়িৎ চুম্বক এটা সম্পর্কে খুব জানবো। এটা খুব ইম্পর্টেন্ট। এই টপিক গুলা যেহেতু ইন্টারের বইয়ের ফিজিক্সের পার্ট থেকে এখন অনেক কোশ্চেন আসে। তো আমাদের একটু জেনে আসতে হবে। স্পেশালি 38তম বিসিএস একটা কোশ্চেন ছিল যে তড়িৎ চুম্বক কাকে বলে, তড়িৎ চুম্বক ক্রিয়া কি, বা চুম্বক ক্রিয়া কি। ওকে। তো আমরা এখন এই তড়িৎ চুম্বক টপিকটা সম্পর্কে আমরা খুব ডিটেলসে জানবো। আপনারা এখনো যারা যুক্ত হননি, আপনারা যুক্ত হয়ে যান। ঠিক আছে। আমরা বেশি দেরি করব না, আমরা ক্লাসটা শুরু করে দেই। তো তড়িৎ চৌম্বক বলতে কি বোঝায়? ওকে। তো বিজ্ঞানী নাম ছিল ওয়েরস্টেড। এই ওয়েরস্টেড নামক যে বিজ্ঞানী ছিল, সে খেয়াল করলো যে কোনো একটা পরিবাহীর মধ্যে থেকে, এটা কি পরিবাহী আছে, এই পরিবাহীর মধ্যে থেকে আমি কি করি, আমি যদি এর ভেতর থেকে যদি আমি তড়িৎ পরিচালনা করি, কি করি, একটা পরিবাহী আছে, এর ভেতর থেকে আমি কি করলাম, তড়িৎ পরিচালনা করলাম, কি করলাম, তড়িৎ পরিচালনা করলাম। ওকে। তাহলে এই তারের আশেপাশে একটা কি হয়, অস্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একটা কি হয়, অস্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ওকে। আবার আমি যদি তড়িৎ পরিচালনা বন্ধ করে দিই, আমি যদি কি তড়িৎ প্রবাহ বন্ধ করে দিই, তাহলেই কি আমার এই চৌম্বকটা সরে যায়। ওকে। তো আমি যদি তড়িৎ পরিচালনা করি একটা পরিবাহী তারের মধ্যে থেকে, তাহলে কি একটা চৌম্বকের সৃষ্টি হয়। এবং আমি যদি তড়িৎ প্রবাহ বন্ধ করে দিই, তখন কি এই চৌম্বকটা কি আবার চলে যায়। তো এই জিনিসটার নামই তড়িৎ চুম্বক। এই ঘটনাটার নামই তড়িৎ চুম্বক। ওকে। সো এই তড়িৎ চুম্বক কে আবিষ্কার করে? তড়িৎ চুম্বক আবিষ্কার করে ওয়েরস্টেড নামক একজন বিজ্ঞানী। কে? ওয়েরস্টেড নামক একজন বিজ্ঞানী। সে কি করে, সে একটা তার নেয়, এরকম একটা কি তড়িৎ পরিবাহী তার নেয়। ওকে। এরপর এর ভেতর থেকে এর মাঝখানে কি করে একটা কম্পাস বসায়। একটা কি বসায়, কম্পাস বসায়। এখানে একটা কি বসায় সে, কম্পাস বসায়। আমি কি জানি, কম্পাসের কি, কম্পাসের চৌম্বক ধর্ম আছে, অর্থাৎ কম্পাসের আশেপাশে যদি একটা চৌম্বক থাকে, তাহলে সে কি নড়াচড়া করে, কম্পাসটা কি করে, নড়াচড়া করে। সো সে কি করে, এই তারের ভেতর থেকে তড়িৎ পরিচালনা করে। এবং এবং সাথে সাথে সে কি করে, সাথে সাথে সে এর ভেতর থেকে কি তড়িৎ পরিচালনা করে, এবং মাঝখানে কি একটা কম্পাস রাখে।
এবং দেখা যায় কি যখনই এর ভেতর থেকে কি আমরা তড়িৎ প্রবাহ করি তখন কি কম্পাসটা কি বিক্ষেপ করে, কম্পাসটা কি কাঁপাকাঁপি শুরু করে। কম্পাস কখন কাঁপাকাঁপি শুরু করে? কম্পাস কাঁপাকাঁপি শুরু করে হচ্ছে যখন এর আশেপাশে কি একটা চৌম্বক ক্ষেত্র থাকে, তখন কি সে আর কি কাঁপাকাঁপি শুরু করে। এই ঘটনাটাকে আমরা বলি তখন ওয়েস্টেড বলে যে তার মানে কি, তার মানে এখানে তো কোনো চৌম্বক ক্ষেত্র ছিল না, যখন আমি তড়িৎ প্রবাহ করলাম তখন কি এর ভেতর থেকে কি একটা এর আশেপাশে কি একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হইলো এবং এর নাম দেন কিসে? তড়িৎ চৌম্বক। কেন তড়িৎ চৌম্বক? কারণ এটা তড়িৎ প্রবাহের ফলে কি আমার সৃষ্টি হয়। এখন আমরা এটা জানতে জানতে একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ওকে, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে ভাই চৌম্বকের তো একটা দিক আছে, তাহলে এই যে তড়িৎ চৌম্বকটা সৃষ্টি হচ্ছে এই তড়িৎ চৌম্বকের দিকটা কোন দিকে হবে? সো আপনারা মনে রাখবেন সব সময় এটা হচ্ছে একটা, মনে করেন একটা সলিনয়েড। ওকে, এখন এর ভেতর থেকে যখন আমি তড়িৎ প্রবাহিত করব, এর ভেতর থেকে কি করব আমি তড়িৎ প্রবাহিত করব, তখন কি এই চৌম্বকটা আমার এই তারটা কি এই কুণ্ডলীটা কি একটা তোর একটা চৌম্বকে পরিণত হবে। এখন এটা নর্থ কোনটা সাউথ কোনটা? এখন আপনি করলেন কি এই তারটাকে এইভাবে ধরলেন, ঠিক আছে, আমাকে দেখতে পাচ্ছেন, এইভাবে ধরলেন, ধরে দেখলেন যে ঘড়ির কাঁটার দিকে কি ঘড়ির কাঁটার দিকে আমার তড়িৎটা কি প্রবাহিত হচ্ছে। কিভাবে? এইভাবে। ওকে, এটা কি ঘড়ির কাঁটার দিক না? এই দিকে কি তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো আপনার তখন মনে রাখতে হবে যে দিক থেকে দেখলে আমার কি ঘড়ির কাঁটার দিকে কি আমার মনে হচ্ছে যে ঘড়ির কাঁটার দিকে আমার তড়িৎটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, সেই দিকটাই হচ্ছে আমার কি সেই দিকটা আমার হচ্ছে সাউথ পোল। যে দিক থেকে দেখলে আমার মনে হবে কি ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই দিকটা হচ্ছে আমার সাউথ পোল। তাহলে আমার মনে রাখার জন্য কি নিয়ম? এই যে দেখেন এস লিখতে গেলে কি এরকম করে আমরা লিখতে পারি না? তো যে দিক থেকে দেখলে আমার এরকম এস এর মতো ঘড়ির কাঁটার দিকে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে বলে মনে হবে, সেই দিকটাই কি হবে আমার সাউথ পোল। আবার আমি অন্য দিক থেকে যে এই দিক থেকে দেখলে তো আমার কি হচ্ছে, ওকে, সেদিকে কি আমার হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেদিকে আমি যদি দেখি ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাহলে অন্য দিক থেকে দেখলে আমার কি দেখবো, অন্য দিক থেকে দেখলে আমি কি দেখবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে কি এরকম যাচ্ছে, তাই না? এরকম দেখবো আমরা, তাই না? সো এই দিকটা আমার কি হবে নর্থ পোল, অর্থাৎ চুম্বকের কি উত্তর মেরু। এটা মনে রাখার জন্য কি দেখেন এন কিন্তু এরকম, এন এর মাথা দুইটা কি ঘড়ির কাঁটার বিপরীতে কি আমার ইন্ডিকেট করে। সো এই দিকে কি হবে আমার নর্থ পোল হবে। তাহলে আমার এখন তাহলে আমার বুঝতেই পারতেছি সলিনয়েডের নর্থ পোল আর সাউথ পোল বোঝার ওয়েটা আমরা বুঝতে পারতেছি। তো এখন আমরা জানবো হচ্ছে গিয়ে বিজ্ঞানী ইয়ান ফ্লেমিং হচ্ছে একটা নিয়ম আবিষ্কার করে, সেই নিয়মটাকে আমরা বলি হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। সবসময় মনে রাখবেন ফ্লেমিং এরটা কি ডান হস্ত নিয়ম। এখন মনে করেন এইটার ভেতর থেকে এই তারটার ভেতর থেকে কি তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন এই তারটাকে যদি আপনি ডান হাত দিয়ে এভাবে ধরেন, তারটাকে কি করলেন আপনি ডান হাত দিয়ে ধরলেন, তারটাকে কি করলেন ডান হাত দিয়ে ধরলেন, তাহলে আমার যদি এরপর তড়িৎ প্রবাহ যদি উপরের দিকে হয় তাহলে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে? এইভাবে হবে। আমার হাতের মুঠাটা আমার যেদিকে ইন্ডিকেট করবে সেই দিকেই কি আমার তড়িৎ প্রবাহের চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে। তাহলে আমার যদি এইদিকে আমার কি তড়িৎ প্রবাহিত হয়, আমি যদি একটা হাত দিয়ে ধরার ট্রাই করি, এরকম করে আমরা ধরবো না? ডান হাত দিয়ে যদি ধরি অবশ্যই কি ডান হাত দিয়ে ধরতে হবে, তাহলে কি এইভাবে আমি ধরবো না? এইদিকে যদি আমার তড়িৎ প্রবাহের দিক হয় তাহলে আমার হাতটা কি এইভাবে দেখাচ্ছে না? এভাবে দেখাবে আমার হাতটা, ঠিক আছে, হাতটা আমার যেদিকে দেখাবে আমার চৌম্বক ক্ষেত্রের দিকটা কি ওই দিকে হবে। তাহলে আমার চৌম্বক ক্ষেত্রটা কি যখন আমার উপরের দিকে কারেন্ট যাবে আমার চৌম্বক ক্ষেত্রটা কি এই দিকে হবে। এখন যদি আমার কারেন্টটা এই দিকে যায় তখন আমি যদি ডান হাত দিয়ে এভাবে ধরার ট্রাই করি, ওকে, তাহলে কি আমার এরকম যাবে না?
এরকম যাবে না আমার, দেখেন এরকম, তাহলে কি আমার জাস্ট চৌম্বক ক্ষেত্রের কি দিকটা কি উল্টিয়ে যাবে, চৌম্বক ক্ষেত্রের দিক কি তখন আমার উল্টিয়ে যাবে। এইটাই হচ্ছে আমার ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম, এটাই কি আমার ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম। ওকে, সো এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এটা কি আমাদের একটা থাম্বস রুলের মতো, যে আমার মনে রাখার সুবিধার জন্য। ওকে, এটা কিন্তু এটা জাস্ট বোঝার জন্য যে আমি যেদিকে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে আমি যদি তারটা এইভাবে ধরি, তাহলে আমার যেদিকে আমার কি বিদ্যুৎ, আমার বিদ্যুৎ প্রবাহের দিকে যদি আমার বুড়ো আঙ্গুলটা যদি আমার ইন্ডিকেট করে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা কি হবে, আমার হাতগুলা পেঁচাইলে যেদিকে হবে সেদিকে কি আমার চৌম্বক ক্ষেত্রের দিক হবে। তো আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ওকে, এখন দেখেন এই তড়িৎ চৌম্বকের দিক বোঝার জন্য ম্যাক্সওয়েল নামক একজন বিজ্ঞানী কর্কস্ক্রু নিয়ম আনেন একটা, কি দুইটাই কিন্তু থাম্বস রুল। থাম্বস রুল মানে কি, আমার বোঝার সুবিধার জন্য আমরা এই নিয়মগুলো আমরা ব্যবহার করি। তো কর্কস্ক্রু নিয়মে কি, আমরা ডান হাতি স্ক্রু বলি, এটাকে আমরা কি বলি, ডান হাতি স্ক্রু বলি কর্ক খোলার জন্য। এই স্ক্রু গুলাতে এরকম হইলে আমি যদি এই দিকে ঘুরাই তাহলে কি সে নিচের দিকে যাবে, আর যদি এই দিকে ঘুরাই, এই দিকে ঘুরে তাহলে কি সে উপরের দিকে উঠবে। একটা স্ক্রু হিসেবে কল্পনা করেন, স্ক্রুটাকে আমি যদি ডানের দিকে ঘুরে নিচের দিকে যাবে, আর বাম দিকে করলে কি লুজ হবে, উপরের দিকে যাবে। তাহলে তড়িৎ প্রবাহের দিক যদি আমার কি হয়, নিচের দিকে হয়, অর্থাৎ যেদিকে আমি স্ক্রুটা ঘুরাই, আমি স্ক্রুটা যেদিকে নেওয়ার জন্য আমার ঘুরাইতে হবে, আমার কি ম্যাগনেট, আমার ম্যাগনেটের দিকটাও কি চৌম্বক ক্ষেত্রের দিকটাও কি ঠিক ওই দিকেই হবে। ওকে, আবার যদি আমি চৌম্বক ক্ষেত্রটা যদি আমি উল্টা দিকে ঘুরাই, চৌম্বক ক্ষেত্রটা কি করি আমি উল্টা, আমার যদি আমি যদি স্ক্রুটাকে যদি উল্টা দিকে ঘুরাই, আমি যদি চাই যে চৌম্বক আমার কি তড়িৎ পরিবাহিতা প্রবাহটা কি উপরের দিকে হচ্ছে আমার মনে করেন, তাহলে আমি স্ক্রুটাকে যদি উপরের দিকে উঠাইতে চাই তাহলে আমার এই দিকে প্যাচ দিতে হবে না, তাহলে আমার তখন কি চৌম্বক ক্ষেত্রের দিকটা কি হবে, আমার ঠিক উল্টে যাবে। এটা হচ্ছে আমার ম্যাক্সওয়েলের ডানহাতি স্ক্রু নিয়ম। এখন একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে আমার 36তম বিসিএস এ, যে সলিনয়েডের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কিভাবে বৃদ্ধি করা যায়। তো সলিনয়েড কি, সলিনয়েড হচ্ছে একটা লোহার তারকে যদি আমি এরকম কুণ্ডলী করি, লোহার তারকে যদি আমি কি করি এরকম করে কুণ্ডলী করে পেঁচাই, এবং তার ভেতর থেকে যদি আমি কি করি তড়িৎ পরিচালনা করি, এর ভেতর থেকে যদি কি করি তড়িৎ পরিচালনা করি, এর ভেতর থেকে কি করি তড়িৎ পরিচালনা করি, তাহলে কি সেটা একটা দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করবে। এটা কি একটা দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করবে, অর্থাৎ একদিকে নর্থ পোল হবে, একদিকে কি হবে সাউথ পোল হবে। তো এই এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে সলিনয়েড। এই সলিনয়েডের যদি আমরা কি প্রাবল্য বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের কিছু স্টেপ নিতে হবে। নাম্বার ওয়ান স্টেপটা কি, আমি যদি এক নাম্বারটাকে আমি যদি আই বাড়ায় দিই, অর্থাৎ আমি যদি তড়িৎ প্রবাহ বাড়ায় দিই, তড়িৎ প্রবাহ বাড়ালে কি হবে, তড়িৎ প্রবাহ বাড়াইলে এর ভেতর থেকে বেশি কারেন্ট যাবে এবং কি এই সলিনয়েডের চুম্বক ক্ষেত্র কি প্রাবল্য বৃদ্ধি পাবে। দুই নাম্বারটা কি, দুই নাম্বারটা হচ্ছে আমরা প্যাচ বাড়ায় দিব। আমার যত বেশি ঘন হবে সলিনয়েডটা, আমার যত বেশি কি হবে ঘন হবে, আমার তত কি এর ভেতর এই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কি তত বেশি হবে। তাহলে প্রথম প্রসেসটা কি, প্রথম প্রসেসটা হচ্ছে আমরা যদি তড়িৎ প্রবাহের পরিমাণ বাড়িয়ে দিতে পারি, তাহলে কি সলিনয়েডের কি আমার ঘন, আমার চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে আমরা যদি প্যাচটা বাড়িয়ে দিই, অর্থাৎ প্যাচটা যদি ঘন করে দিই, প্যাচটা কি করে দেই ঘন করে দেই, তখন কি আমার চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পাবে। আর তিন নাম্বারটা হচ্ছে, আর তিন নাম্বার ওয়েটা হচ্ছে, তিন নাম্বার ওয়েটা হচ্ছে যদি আমি এই যে সলিনয়েডটা, এই যে সলিনয়েডটা আছে,
এই যে আরে এই যে সলিনয়েডটা আছে যেটা, ওকে, এই সলিনয়েডটাকে আমি যদি একটা অশ্বক্ষুরাকৃতির চৌম্বক আকার করতে পারি, অথবা কি আমি আমি যদি ইউ আকৃতির করতে পারি, অর্থাৎ চৌম্বকটাকে আমি প্যাঁচা যদি সলিনয়েডটাকে প্যাঁচা যদি এরকম ইউ আকৃতির করতে পারি, তাহলে কি হবে, আমার সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য বৃদ্ধি পাবে। কেন? কারণ কি আমরা জানি কি চৌম্বকের ক্ষেত্রে কি এই নর্থ পোলের কাছাকাছি কি আমার অনেক বেশি কি ঘনত্ব বেশি থাকে, তো এইদিকে কি থাকে আমার চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব কি প্রাবল্য বেশি থাকে। তা আমি যদি এটাকে যদি আমি কাছাকাছি এনে ফেলি, আমি যদি এটাকে কি করি কাছাকাছি এনে ফেলি, তাহলে কি পোল দুইটা কি অনেক কাছাকাছি চলে আসবে। পোল দুইটা কাছাকাছি চলে আসলে কি হবে, আমার এখানে যে আমার ঘনত্বগুলো আসবে, এই ঘনত্বগুলাও কি আমার বৃদ্ধি পাবে। এদিকে কি ঘনত্বগুলাও কি আমার তখন বৃদ্ধি পাবে। তাহলে প্রথম ওয়েটা কি, প্রথম ওয়েটা হচ্ছে আমি যদি আই বাড়ায় দেই। দ্বিতীয় ওয়েটা কি, দ্বিতীয় ওয়েটা হচ্ছে যদি আমি কুণ্ডলীর ঘনত্ব বাড়ায় দেই। আর 3 নাম্বারটা হচ্ছে যদি আমি সলিনয়েডটাকে কি ইউ আকৃতির করতে পারি, তাহলে কি আমার সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রে কি প্রাবল্য বৃদ্ধি পাবে। তো আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ার আছি। এখন আমরা জানবো হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ সম্পর্কে। কি সম্পর্কে? আবেশ বলতে বোঝায় কি, আবেশ বলতে বোঝায় একজনের সংস্পর্শে না এসে কিন্তু কাছাকাছি থেকে কি সংস্পর্শে না এসে কিন্তু কাছাকাছি থেকে তার মধ্যে কি আপনার গুণাবলী কি আপনার গুণাবলী কি আরোপ করা। তো তড়িৎ চৌম্বক আবেশ কি? তড়িৎ চৌম্বক আবেশ হচ্ছে একটা তড়িৎ চৌম্বক অথবা চৌম্বকের সাহায্যে আরেকটা কুণ্ডলীতে যখন আমি তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবো, আমি কি করতে পারবো, একটা চৌম্বক অথবা কুণ্ডলীর সাহায্যে কি আরেকটা তড়িৎ কুণ্ডলীতে আমি কি করব, আমি হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ প্রবাহ সৃষ্টি করব। সেটাই হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ। এখন এটা সংজ্ঞা যদি দিতে হয়, এটা কিন্তু আমার 37 এর কোশ্চেন, এটা কি আমার 37তম বিসিএস এর কোশ্চেন, তড়িৎ চৌম্বক আবেশ কি সংক্ষিপ্ত বর্ণনা দিন। তো দেখেন এটার বর্ণনা হচ্ছে যখন আপনি একটা গতিশীল চৌম্বক কি একটা গতিশীল চৌম্বক অথবা একটা তড়িৎ কুণ্ডলী, আপনি দেখেন এখানে কি একটা কুণ্ডলী আছে, এখানে কি আছে একটা, এখানে একটা কুণ্ডলী আছে। এখন আপনি চাচ্ছেন হচ্ছে যে এই কুণ্ডলীটাতে আপনি কি করবেন, তড়িৎ প্রবাহ সৃষ্টি করবেন। এখন কোশ্চেন আসতে পারে ভাই আউট অফ নোওয়্যার আমি কিভাবে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবো। এটাই হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ। আপনি যদি একটা চৌম্বক আনলেন, একটা কি আনলেন, চৌম্বক আনলেন, একটা এখানে চৌম্বক আনলেন, চৌম্বকটাকে যদি আপনি গতিশীল করেন, কি করেন চৌম্বকটাকে কি করেন গতিশীল করেন, অর্থাৎ একবার সামনে নেন একবার পিছনে নেন, একবার সামনে নেন একবার পিছনে নেন, এরকম করে যদি গতিশীল করেন তাহলে কি হবে, তাহলে এখানে কি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে। অর্থাৎ একবার কি যখন আপনি কাছে নেবেন তখন কি এটার ভেতর থেকে কি ভেতরে কি বেশি চৌম্বক ক্ষেত্র যাবে। আবার যদি আপনি দূরে নেন, আপনি যদি দূরে নেন তখন কি আবার এর ভেতর থেকে কি কম চৌম্বক ক্ষেত্র যাবে, তাহলে কি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে। এরকম যদি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হতে থাকে তাহলে এর ভেতর থেকে কি আমার তড়িৎ প্রবাহ হবে, এর ভেতর থেকে কি তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। আর তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়া মানে কি তড়িৎ চালক শক্তি সৃষ্টি করা। অথবা আপনি আগের মতো করে কি একটা কুণ্ডলীর মধ্যে আপনি কি করলেন, তড়িৎ প্রবাহিত করলেন, একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে কি তড়িৎ প্রবাহিত করলেন। এখন এর ভেতর থেকে যখন আপনি তড়িৎ প্রবাহিত করবেন তখন কি এটা একটা কি চৌম্বকে পরিণত হবে না। তো এইটাকে আবার আপনি এর কাছাকাছি কি গতিশীল করলেন, অর্থাৎ একবার সামনে নিলেন একবার পিছনে নিলেন, একবার সামনে নিলেন একবার কি পিছনে নিলেন, তাহলে কি একটা আপেক্ষিক গতির সৃষ্টি হলো। তখন কি হবে, এর ভেতর থেকে কি এই যে একটা আপেক্ষিক গতি সৃষ্টি হলো, চৌম্বক ক্ষেত্রের মান একবার বৃদ্ধি পাচ্ছে একবার কম হচ্ছে, এর ফলে কি এখানে কি হবে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তাহলে আমি কি কয় ভাবে করতে পারি, দুই ভাবে, একটা হচ্ছে গিয়ে গতিশীল চৌম্বক অথবা কি গতিশীল চৌম্বক তড়িৎ কুণ্ডলী, গতিশীল চৌম্বক বা কি তড়িৎ কুণ্ডলী। কারণ যে কোনো একটা তড়িৎ কুণ্ডলীর ভেতর থেকে যখন আমি কি করব
তড়িৎ প্রবাহিত করব তখন কি অটোমেটিক্যালি এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে আমি একটা গতিশীল চৌম্বক অথবা তড়িৎ কুণ্ডলীকে যদি আমি কি করি গতিশীল করি তখন কি এর আশেপাশে যদি কোনো বদ্ধ কুণ্ডলী থাকে তখন কি তার মধ্যে একটা ক্ষণস্থায়ী তড়িৎচালক বল তৈরি হবে। এর মধ্যে কি একটা ক্ষণস্থায়ী তড়িৎচালক বল তৈরি হবে। এটাকেই আমরা বলি হচ্ছে তাড়িৎচৌম্বক আবেশ। তাহলে সংজ্ঞাটা কি হবে? একটা গতিশীল চৌম্বক অথবা একটা তড়িৎ কুণ্ডলীর প্রভাবে কোনো বদ্ধ কুণ্ডলীতে কি এটা কি অবশ্যই বদ্ধ কুণ্ডলী হইতে হবে। বদ্ধ কুণ্ডলী না হলে কি হবে? এখানে কি তড়িৎ প্রবাহ সৃষ্টি হইতে পারবে না। একটা বদ্ধ কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি। কেন ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি? আপনি যখন এর মুভমেন্ট বন্ধ করে দিবেন, তখন কি এর কি ভেতর থেকে কি তড়িৎ প্রবাহ কি বন্ধ হয়ে যাবে। তাহলে এটা কি ক্ষণস্থায়ী, যতক্ষণ এটা কি গতি থাকবে ততক্ষণ কি এর ভেতর থেকে কি তড়িৎ প্রবাহ থাকবে। তাহলে একটা ক্ষণস্থায়ী কি তড়িৎচালক শক্তি সৃষ্টি করাকে বা তড়িৎ প্রবাহ সৃষ্টি করাকে কি বলে? তড়িৎ চৌম্বক আবেশ বলে। ওকে, তাহলে আমার শর্ত কি হইতে হবে? এটা অবশ্যই কি বদ্ধ কুণ্ডলী হইতে হবে। এটা কি হইতে হবে? আমার অবশ্যই কি বদ্ধ কুণ্ডলী হইতে হবে। 2 নাম্বার কি হইতে হবে? এই জিনিসগুলা কি হইতে হবে? গতিশীল হইতে হবে। গতিশীল না হলে কি এর ভেতর থেকে কোনো তড়িৎ চৌম্বক তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে না। ওকে, এখন আমরা আজকে যেহেতু আমি একটু লেট করে ফেলছি, তো আমি ক্লাসটা ঠিকমতো আবার পরে নিব। তো আমি একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের টপিকটা আমরা একটু পড়বো, কারণ ট্রান্সফরমার হচ্ছে আমার তড়িৎ চৌম্বক আবেশ রিলেটেড। ওকে, তো দেখেন এটা কি হচ্ছে আমার, এখানে আমরা একটা লোহার কুণ্ডলী নিব, লোহার পাত নিব অ্যাকচুয়ালি। ওকে ওকে, তো এই পাতটা কি এরকম রিং এর মতো হবে, এরকম কি রিং এর মতো হবে। বুঝতেই পারতেছেন জিনিসটা কি রকম হবে। এখন যখন আমি কি করব, এইটাকে আমি কি করব, এখন পেঁচাবো। এর একটা পাশকে আমি কি করব, পেঁচাবো। একটা পাশকে কি আমি তার দিয়ে কি পেঁচাবো, একটা পাশকে আমি তার দিয়ে পেঁচাবো, এবং অপর পাশটাকেও কি আমি তার দিয়ে পেঁচাবো। ওকে, এখন আমি যখন এর ভেতর থেকে এসি কারেন্ট প্রবাহিত করব, তখন কি একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এখানে একটা। কারণ কি কোনো একটা কুণ্ডলীর ভেতর থেকে কি যদি তড়িৎ প্রবাহিত করা হয়, তাহলে কি এখানে একটা কি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে চৌম্বক ক্ষেত্র তৈরি হইলে হবে কি এখানে একটা চৌম্বক আবেশ সৃষ্টি হবে। এখানে কি একটা চৌম্বক আবেশ সৃষ্টি হবে। ওকে, এই চৌম্বক আবেশটা কি হবে, এইখানে যে কি আমার এটাকে আবেশিত করবে, এই জিনিসটাকে কি করবে, আবেশিত করবে, এই জিনিসটাকে কি করবে, আবেশিত করবে। ফলে হবে কি আমি এই সাইডে কি কারেন্ট প্রবাহিত পাবো, কারেন্ট প্রবাহ পাবো বা তড়িৎ প্রবাহ পাবো। ওকে, তাহলে আমার ট্রান্সফরমারের সংজ্ঞা দিতে কি বললে কি বলবো, যে তড়িৎ যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তী এসি কারেন্ট। এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে অবশ্যই কি এসি কারেন্ট দিতে হবে। কারণ কি এসি কারেন্টটা কি এরকম হয়, এসি কারেন্ট কি একবার বাড়ে একবার কমে, এসি কারেন্ট কি একবার বাড়ে একবার কমে। এখন দেখেন আমরা একটু আগে যখন দেখলাম, আমরা যখন এখানে তড়িৎ চৌম্বক আবেশ সৃষ্টি করতে চাইলাম, তখন কি আমার এই চৌম্বকটাকে কি করতে হইতো, আমার একবার সামনে আনতে হইতো একবার পিছনে আনতে হইতো, রাইট। তার মানে কি একবার কি আমার এখানে কারেন্ট বাড়তো, এখানে কি চৌম্বকের প্রবাহ কি বাড়তো, এখানে একবার কি কমতো। এর ফলে কি হইতো, এখানে কি একটা প্রবাহের সৃষ্টি হইতো। এখন এইখানে যখন আমি এটাকে ফিক্সড রেখে দিব, তখন তো আমার এরকম বাড়ানো কমানোর চান্স নাই। এই জন্যই আমার কি এসি কারেন্ট দিতে হবে। কারণ এসি কারেন্টে কি একবার কারেন্টটা বাড়ে একবার কি জিরো হয়ে যায়, এখানে হাইয়েস্ট থাকে এখানে কি জিরো হয়ে যায়, আবার এখানে হাইয়েস্ট থাকে এখানে কি জিরো হয়ে যায়।
তাহলে কি বাড়ছে কমছে। আর কোন জায়গায় যদি কারেন্টের বাড়া কমা হয় তাহলে কি আমার একটা তড়িৎ আবেশ সৃষ্টি হয়। তাহলে আমি যখন এর ভেতর থেকে কি আমি এসি কারেন্ট দিব তখন আমার কি হবে, আমার এটা এখানে কি একটা তড়িৎ, এখানে কি কারেন্টের একটা বাড়া কমা হবে। আর কারেন্টের যখন বাড়া কমা হবে তখন কি একটা তড়িৎ চুম্বক আবেশ তৈরি হবে। এই তড়িৎ চুম্বক আবেশের ফলে কি হবে, পুরাটা কি একটা ম্যাগনেটে পরিণত হবে এবং এই তড়িৎ চুম্বক আবেশটা কি কারেন্টটাকে এখানে কি পৌঁছে দিবে, এই কারেন্টটাকে কি এখানে পৌঁছে দিবে এবং এই সাইডে কি আমি কারেন্ট পাবো। এখন কোশ্চেন আসতে পারে ভাই এত ঝামেলা করে লাভ কি, আমি কেন করব? কেন করব, কারণ ট্রান্সফরমারের কাজ হচ্ছে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে পরিণত করা। হাই ভোল্টেজকে কি লো ভোল্টেজে পরিণত করা। কিভাবে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে পরিণত করা। তো এই জন্য আমার ট্রান্সফরমারের সংজ্ঞাটা দেওয়ার সময় এই জিনিসটাই বলতে হবে যে যে যন্ত্রের সাহায্যে এসি হাই ভোল্টেজকে এসি লো ভোল্টেজে পরিণত করা হয় তাকে ট্রান্সফরমার বলে। অর্থাৎ আমরা কি কারেন্টটাকে ট্রান্সফর্ম করব, হাই ভোল্টেজ কারেন্টকে কি লো ভোল্টেজ কারেন্টে ট্রান্সফর্ম করব। তাহলে আমরা ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার স্টেপ আপ ট্রান্সফরমার, একটা কি স্টেপ আপ ট্রান্সফরমার, যেটা কি করে লো ভোল্টেজকে কি করে হাই ভোল্টেজে পরিণত করে। আরেকটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা কি করে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে পরিণত করে। দেখেন আপনারা দেখবেন আপনাদের বাসা এরকম যদি বিল্ডিং হয়, এই বিল্ডিং এর সামনে দেখবেন ট্রান্সফরমার থাকে, ঠিক আছে, এই বিল্ডিং এর সামনে কি থাকে, ট্রান্সফরমার থাকে। ওকে, বিল্ডিং এর সামনে কি অনেক সময় আমরা কি বলি না ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছে, এই ট্রান্সফরমার থাকে। ওকে, কেন ট্রান্সফরমার থাকে, দেখেন আপনাকে যখন কোন একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে যখন কারেন্ট পাঠানো হয়, এটা কি অনেক হাই ভোল্টেজের কারেন্ট পাঠানো হয়, যেটা কি আপনার বাসা বাড়িতে ব্যবহারের যোগ্য না। এই বাসা বাড়িতে ব্যবহারের জন্য কি করতে হবে, আমার লো ভোল্টেজে পরিণত করতে হবে। সো ট্রান্সফরমার কি করে, এই হাই ভোল্টেজের কারেন্ট গুলাকে কিসে পরিণত করে, লো ভোল্টেজে পরিণত করে। কি করে, হাই ভোল্টেজের কারেন্টকে কি লো ভোল্টেজে পরিণত করে, অথবা লো ভোল্টেজের কারেন্টকে কি হাই ভোল্টেজে পরিণত করে। ওকে, তো আপনারা মনে রাখবেন ভি ইজ ইকুয়ালস টু ভি ইজ ইকুয়ালস ই ইজ ইকুয়ালস টু কি আই স্কোয়ার বাই আর। সো আপনি বুঝতে পারতেছেন এই আই এর সাথে কি আমার একটা স্কোয়ার আছে। সো আমার যত কারেন্ট বেশি হবে আমার কি তত কি ইলেকট্রিসিটি লস হবে না। সো যখন দূর থেকে কারেন্ট পাঠানো হবে, দূর থেকে কি করা হবে, কারেন্ট পাঠানো হবে। ওকে, তখন কি যদি আমার কারেন্ট এই আই এর পরিমাণ কি বেশি হয় তাহলে কি আমার লসটাও কি অনেক বেশি হবে, লসটাও কি অনেক বেশি হবে। তো এই জন্য করা হয় কি ভোল্টেজ বাড়ায় দেওয়া হয়, যখন দূর থেকে কারেন্টটা পাঠানো হয় তখন কি করা হয় ভোল্টেজ বাড়ায় দেওয়া হয়। ভোল্টেজ বাড়ায় দিলে কি হয়, আমার কি কারেন্টের পরিমাণটা আমার কমে যায়, কারেন্টের পরিমাণ কি কমে যায়, ফলে আমার কি এই তারে কি আমার সিস্টেম লস হয়। আবার যখন বাসা বাড়িতে আমার যখন সাপ্লাই দেওয়া হয়, কি করা হয়, বাসা বাড়িতে আমার যখন কারেন্টের সাপ্লাই করা হয় এখানে আমার লো ভোল্টেজ থেকে কি হাই ভোল্টেজে পরিণত করা হয়। আবার বাসা বাড়িতে যখন সাপ্লাই দেওয়া হয় তখন এই হাই ভোল্টেজ কারেন্টটাকে আমার কি করা হয়, লো ভোল্টেজ কারেন্টে আমার কি পরিণত করা হয়। তাহলে আমার বুঝতেই পারছেন ট্রান্সফরমারটা কত বেশি ইম্পর্টেন্ট। তার মানে আমার দূর দূরান্তে কারেন্ট পাঠানোর জন্য কি করা হয়, আমার হাই ভোল্টেজে পরিণত করা হয়, যাতে আমার কি ইলেকট্রিসিটি আই এর পরিমাণ কি কম হয়। আর আই এর পরিমাণ কম হলে কি আমার কারেন্টের আমার কি আমার সিস্টেমে আমার লস অনেক কি কম হবে। ওকে, তো এখন আমার কোশ্চেন আসতে পারে যে ট্রান্সফরমারের একটা গঠন লেখো, ট্রান্সফরমারের কি গঠন লেখো। ওকে, তো ফার্স্টে ট্রান্সফরমারের গঠন লিখতে বললে আপনি ফার্স্টেই ট্রান্সফরমারের একটা সংজ্ঞা দিয়ে দিবেন, একটা কি করবেন, ট্রান্সফরমারের একটা সংজ্ঞা দিবেন। ওকে, তো দেখেন ট্রান্সফরমারে আমার এই যে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কোর, এই যে যে জিনিসটা আমার কি এই যে একটা চাকতি আকৃতির যে জিনিস, এটাকে আমরা বলি হচ্ছে কোর। এটাকে আমরা কি বলি,
কোর। আর এগুলাকে আমরা এই দুই পাশের যেটা থাকবে, এই দুই পাশের যে জিনিসটা থাকবে এইটাকে আমরা বলি হচ্ছে বাহু। এই জিনিসটাকে আমরা কি বলি? বাহু। আর এটা হচ্ছে আমার কাঁচা লোহা দিয়ে তৈরি হয়। কি? কাঁচা লোহা দিয়ে তৈরি হয়, কারণ কাঁচা লোহার কি পরিবাহিতা অনেক বেশি। এটা কি আমার কাঁচা লোহা দিয়ে আমার তৈরি হয়। এটা আমার কি দিয়ে তৈরি হয়? কাঁচা লোহা দিয়ে তৈরি হয়। তো এই দুই পাশের তারটাকে আমার কি করা হয়? এই দুই পাশের যে বাহু দুইটা থাকে এটাকে কি করা হয়? তার দিয়ে পেঁচানো হয়। এই দুই পাশের এই বাহু দুইটাকে আমার তার দিয়ে কি তার দিয়ে পেঁচানো হয়। দুই পাশের বাহুকে কি আমার তার দিয়ে পেঁচানো হয়। ওকে, এখন এইটা দেখেন, আমি এইখানে কি কারেন্ট, আমার এই সাইড থেকে কি আমি কারেন্ট আসতেছে। ওকে, এইটাকে আমরা বলি হচ্ছে মুখ্য কুণ্ডলী। অর্থাৎ এইটা থেকে কি কারেন্টটা এখানে আবেশিত হয়। যেটাতে আমরা ফার্স্টে কারেন্ট দিব এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মুখ্য কুণ্ডলী। এটা কি আমার মুখ্য কুণ্ডলী। আর এখান থেকে আমার যেটাতে যাবে কারেন্ট এটা হচ্ছে আমার গৌণ গৌণ কুণ্ডলী। যেটাতে আমার কারেন্ট আবেশিত হবে সেটা কি গৌণ কুণ্ডলী। আর যেটাতে আমি কারেন্ট দিব সেটাও কি আমার মুখ্য কুণ্ডলী। এখন সবসময় মনে রাখবেন স্টেপ আপের ক্ষেত্রে কি স্টেপ আপের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীতে আমার কি মুখ্য কুণ্ডলীতে প্যাচের সংখ্যা আমার কি, যদি আমি প্যাচের সংখ্যা মুখ্য কুণ্ডলীর প্যাচের সংখ্যা যদি এনপি ধরি, অর্থাৎ এন প্রাইমারি ধরি, আর গৌণ কুণ্ডলী এটা হচ্ছে আমার মুখ্য কুণ্ডলী। আর গৌণ কুণ্ডলীটা যদি আমার এন এস ধরি, এটা কি এন এস ধরি। ওকে, গৌণ কুণ্ডলী যদি আমি কি ধরি এন এস ধরি। আপনারা সবসময় মনে রাখবেন যখন আমার স্টেপ আপ ট্রান্সফরমার তৈরি করা হয়, আমার কি করা হয় স্টেপ আপ ট্রান্সফরমার তৈরি করা হয়, তখন কি মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীতে কি আমার প্যাচ বেশি থাকে। তাহলে আমার স্টেপ আপের ক্ষেত্রে আমার কি হবে? এনপি স্মলার দেন কি এনএস, বা এনএস স্মল গ্রেটার দেন কি এনপি। আর স্টেপ ডাউনের ক্ষেত্রে আমার কি হয়? এনপি ইজ গ্রেটার দেন কি এনএস। ওকে, তাহলে আমার যদি আমার এইদিকে যদি আমার প্যাচ বেশি থাকে, আমি যদি স্টেপ আপ বানাইতে চাই, তাহলে আমার স্টেপ আপ বানাইতে হলে কি করতে হবে? আমার মুখ্য কুণ্ডলীতে গৌণ কুণ্ডলীর চেয়ে কি প্যাচ কম হইতে হবে, বা গৌণ কুণ্ডলীতে মুখ্য কুণ্ডলীর চেয়ে প্যাচ বেশি হইতে হবে। আর স্টেপ ডাউন বানাইতে চাইলে আমার এটা কি এন এন এটা এটা এনপি, এটা কি এনএস, আর এটা হচ্ছে এনপি, এটা কি যদি আমি যদি স্টেপ ডাউন বানাইতে চাই তাহলে কি আমার গৌণতে কি আমার প্যাচের সংখ্যা আমার কমা দিতে হবে। ওকে, ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার মেইন কাজ ট্রান্সফরমারের। যদি আমি স্টেপ আপ বানাইতে চাই, কি বানাইতে চাই স্টেপ আপ বানাইতে চাই, আমি যদি স্টেপ আপ বানাইতে চাই তাহলে আমার কি করতে হবে? আমার হচ্ছে গৌণ, আমি যদি স্টেপ আপ বানাইতে চাই তাহলে আমার কি সেকেন্ডারিটা কি হইতে হবে? প্রাইমারির চেয়ে বেশি হইতে হবে। আর যদি স্টেপ ডাউন বানাইতে চাই তখন কি এটা বেশি হইতে হবে। এখন মনে রাখবেন যদি আমার প্রাইমারিতে আমার ইপি পরিমাণ কি তড়িৎচালক শক্তি হয়, আর সেকেন্ডারিতে যদি আমার ইএস পরিমাণ তড়িৎচালক শক্তি হয়, তাহলে তারা এই রেশিওটা আমরা মেনটেন করি সবসময়। কি ইএস বাই ইপি হচ্ছে এনপি বাই এনএস, বা ইএস বাই এখন দেখেন যদি আমি সেকেন্ডারিতে তড়িৎচালক শক্তি বেশি পাইতে চাই, সেকেন্ডারিতে কি আমার তড়িৎচালক শক্তি আমার বেশি দরকার, আমার এই তড়িৎচালক শক্তিটা আমার কি বেশি দরকার, বা ভোল্টেজটা কি আমার বেশি দরকার, তখন কি আমার এইটা যদি আমার এনএস যদি এনপির চেয়ে বড় করে দিই তাহলে কি এই ভ্যালুটাও কি বেড়ে বেড়ে যাবে। মনে করেন এখানে আছে 100 কুণ্ডলী আর এখানে আছে 10 কুণ্ডলী, আর এটা যদি আমার
তাহলে কি এটা 10 গুণ বেড়ে যাবে, আমার কাটাকাটি হয়ে কি 10 গুণ হয়ে যাবে। আর আমি যদি কমাইতে চাই, আমি যদি সেকেন্ডারিতে কি কম চাই, তাহলে কি এটা কমায় দিলাম, মনে করি এটা 10 আছে আর এটা কি 100 আছে, তাহলে কি আমার 0.1 ইনটু কি ইপি হবে, তাহলে কি আমার কমে যাবে। তাহলে আমি যদি ভোল্টেজ আপ করতে চাই বা স্টেপ আপ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার অবশ্যই কি আমার মুখ্য কুণ্ডলীতে আমার কি গৌণ কুণ্ডলীর চেয়ে কম দিতে হবে। আর যদি স্টেপ ডাউন করতে চাই, তাহলে গৌণ কুণ্ডলীতে আমার মুখ্য কুণ্ডলীর চেয়ে কি আমার কম দিতে হবে। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, আর এই রেশিওটা আপনারা মনে রাখবেন, কারণ এখান থেকে বিসিএস এ প্রায় কোশ্চেন আসে। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমার যেহেতু ক্লাস শুরু করতে লেট হয়েছে, আমার একটু আর্লি শেষ করতে হবে। আমি আগামী পরশুদিন আবার আপনাদের ক্লাস নিব। আমি ইনশাল্লাহ জয়েনিং এর আগে আপনাদের যত ক্লাস আছে সব শেষ করে দিয়ে যাওয়ার চেষ্টা করব।